আসসালামু আলাইকুম সবাইকে। আজ আসলে একটা ব্যাপার নিয়ে আমি কথা বলতে চাই। আসলে এই ৩৭ বছর ধরে আমি চুপ করেই ছিলাম। আম এখন মনে হয়েছে কিছু না কিছু অ্যা বলা উচিত। অন্যায়ের বিরুদ্ধে একটু বলা উচিত। Um, the reason is রিসেন্টলি শ্রাবণের মেঘ নিয়ে অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা চলছে। তার পার্ট হিসেবেই বিভিন্ন জিনিস বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছে। তো আমি আমার কথাগুলো কয়েকটা ভাগে বলবো। আগে আমার ব্যক্তিগত কিছু জিনিস বলি। অ্যাম তার কারণ হচ্ছে যে আমি দেখলাম এই সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ আম বিভিন্নভাবে নেগেটিভভাবে কমেন্ট করেছে। না জেনেই আমি বিলিভ না জেনেই করেছে। আম তার মধ্যে কেউ বলেছে যে আমি নাকি দেশে কিছু করার মতো অবস্থা ছিল না, কিছু করতে পারিনি। সেইজন্যে কানাডা এসে কামলা দিচ্ছি। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে উম আমি দেশে এম শিক্ষাগত দিক দিয়ে মাস্টার্স অ্যাকাউন্টিংয়ে। আর আমার ১ম জব আ আমি করি সেটা হচ্ছে যে একটা ইংলিশ মিডিয়াম স্কুল, আগা খান স্কুল উত্তরা। সেখানে এ লেভেল এবং ও লেভেলের কম্পিউটিং স্টাডিজে আমি পড়িয়েছি ২ বছর। তারপরে কুমিল্লা এডুকেশন বোর্ডের আম কম্পিউটার সেন্টারে ইনচার্জে ছিলাম। আমি সিস্টেম অ্যানালিস্ট হিসেবে ওখানে কাজ করি। পরবর্তীতে ওই কাজ থেকেই আমি কানাডায় চলে আসি। এই ২৬ বছর ধরে কানাডায় বসবাস করছি। এখানে এসেও আমি আবার কানাডিয়ান ইউনিভার্সিটি, ব্রক ইউনিভার্সিটিতে অ্যাম অ্যাডমিট হয়ে সেখান থেকে কম্পিউটার সায়েন্সের থেকে ১ম শ্রেণীতে 86% অ্যাভারেজ নাম্বার নিয়ে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তারপর এদেশে বিভিন্ন রকম বিভিন্ন বড় প্রতিষ্ঠানে আমি কাজ করার সুযোগ পেয়েছি। আল্লাহর অশেষ রহমত। একটা জিনিস আমি বলব, আমি যখনই যেটাই করেছি মন প্রাণ দিয়ে ১০০ ভাগ সেখানে দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, আম আমি এখানে IBM কানাডায় বেশ কয়েক বছর চাকরি করেছি। তারপরে কাজ করেছি কানাডার সবচাইতে বড় ব্যাংক, রয়্যাল ব্যাংক অফ কানাডা। সেখানে বেশ কয়েক বছর। তারপরে IBM USA তে কাজ করেছি অ্যাজ অ্যান আর্কিটেক্ট হিসেবে বেশ কিছুদিন। তারপরে এখন কাজ করছি এ এম TD ব্যাংক কানাডা। এটাও কানাডার 2nd লার্জেস্ট ব্যাংক। আম পাশাপাশি আমি আমার প্রফেশনালিজম ধরে রাখার জন্যে আমি অনেক রিনাউন্ড সার্টিফিকেশন করেছি। তার মধ্যে Amazon ওয়েব সার্ভিসের সার্টিফিকেশন করছি আর্কিটেক্ট হিসেবে। Azure, Microsoft Azure ক্লাউডের সার্টিফিকেশন করছি অ্যাজ এ আর্কিটেক্ট হিসেবে। তো এটা আমার পার্সোনাল লাইফের কথা। এটা তাদের উদ্দেশ্যে বলা যারা আম আমাকে নেগেটিভভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে। এখন আমি বলব কিছু কথা অ্যাবাউট মাই মিউজিক ক্যারিয়ার। সো আমি এম একসময় খুলনায় মেলোডি ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলাম কিছুদিন। এসপার্টনে একটা ব্যান্ডের সঙ্গেও ছিলাম, তারপরে মেলোডিতে। আর এখানে ডিফারেন্ট টাচ করার কথা চিন্তা করি আমি এবং মেজবা মিলে। আমি মেজবার কথায় পার্সোনালি পরে আসছি। তো আমরা দুজনে মিলে এটাকে থিঙ্ক করি যে আমরা ডিফারেন্ট টাচ নামে একটা ব্যান্ড করব। তার জন্যে আমরা বিভিন্ন গান নিজেরা ক্রিয়েট করা, অন্যদের কাছে কালেক্ট করা অংশ হিসেবে করছি এবং এই ব্যান্ডের পার্ট হিসেবে পিয়ালের সঙ্গে যোগাযোগ করে পিয়ালকে এই ব্যান্ডের সঙ্গে নিই।
তারপরে মিলান ভাই নামে আরেকজন ভদ্রলোক, উনি বেস গিটার বাজাতেন। উনিও আমাদের সঙ্গে, এবং অ্যা মিলন নামে আরেকজন ছেলে বন্ধু আমাদের, সে ড্রামার হিসেবে তাদেরকে আমাদের এই ব্যান্ডে এম নিয়ে একসাথে ব্যান্ডের যাত্রা শুরু করি আরকি। বিভিন্ন সময় বিভিন্ন রকম প্র্যাকটিস করি। এখানে ওখানে, কেউর বাসায়, কেউর ছাদে, এভাবেই আরকি চলছিল। তা আমাদের গানগুলো কালেকশনের এ পরিমাণ খুব বেশি ছিল না। I mean ভালো গানগুলো। তো তার পার্ট হিসেবে এম আমরা বিভিন্ন যারা আমাদের বন্ধু-বান্ধব আছে, যারা গান লেখে এবং সুর করে, তাদের সঙ্গে যোগাযোগ করে অনেক গান নেওয়া হইছে। পিয়াল বেশ কিছু গান লিখেছে, সুর করেছে। পিয়ালের ওয়াইফও সেখানে কিছু গান লেখা, সুর করা আছে। আমাদের এক বন্ধু আমাদের মাঝে নাই। তার নাম হচ্ছে এহসান। সে আমাদের অনেক ভালো কয়েকটা গান দিছে। তার মধ্যে আমি উল্লেখ করতে চাই 'জীবন মাঝি বইটা নেড়ে' এবং তুমি পৃথিবীতে, এই গানগুলো উল্লেখযোগ্য। এটা তার লেখা এবং সুর করা। যদিও এটা আ আনফরচুনেটলি মেজবাহ তার নিজের নাম বলে এখন চালায়, যেহেতু সে আর বেঁচে নাই। বাট এ এ এটা সত্য কথা না। তো যাই হোক, আমরা যখন নিজেরা পয়সা টাকা কালেক্ট করে ঢাকায় আসি রেকর্ডিং করার জন্যে। তো রেকর্ডিংয়ের শুরুতেই দেখি যে যেহেতু আমাদের মিউজিশিয়ান যারা ছিল, আমাদের রেকর্ডিংয়ের এক্সপেরিয়েন্স নাই, ইট ইজ টেকিং টু মাচ টাইম অ্যান্ড মানি টু ডু দিস রেকর্ডিং। তো পান্না ভাই সারগামের রেকর্ডে সে বলল যে তোমাদের উচিত কোনো প্রফেশনাল যারা স্টুডিওতে বাজিয়ে অভ্যস্ত, এরকম কেউদেরকে সাথে কোলাবোরেট করে তোমাদের এটা কমপ্লিট করা উচিত। তখন আমি এম এই মিউজিশিয়ান, ভালো মিউজিশিয়ান, রেকর্ডিস্ট মিউজিশিয়ান খোঁজার চেষ্টা করি। তখন আমাদের এক ফ্রেন্ড, এম নাম আশিক, সে ঢাকা ইউনিভার্সিটি জিওগ্রাফিতে পড়ে। তখন তার সঙ্গে যখন আলাপ করি, সে বলল আমাদের এক সিনিয়র ভাই আছে, ওনার সঙ্গে আলাপ করতে। উনি হচ্ছে যে শেলি ভাই, উইনিংয়ের শেলি ভাই। তো আমি পার্সোনালি তার বাসায়, সে ফুলার রোডে থাকতো, তার বাসায় যেয়ে তার সঙ্গে আলাপ করি, তার হেল্প চাই। তখন সে প্রচণ্ড আগ্রহের সঙ্গে আমাদের হেল্প করার কথা বলল, এবং সে বলল যে তার ব্যান্ড উইনিংয়ের সবার সাথে কথা বলে আমাকে জানাবে। তো সে আলাপ করে এটা আমাকে জানায় এবং পজিটিভভাবেই বলল যে আমরা সবাই তোমাদেরকে হেল্প করব। তো বেসিক্যালি তখন শেলি ভাই পুরা উইনিংয়ের টিম, তার মধ্যে চন্দনের নাম না বললেই চলে, না বললে নয়। চন্দন, রঞ্জন ভাই, বিপ্লব এবং টিপু, যে ওয়ারফিসে এখন ড্রাম বাজায়, এরা আমাদের সর্বরকম সহযোগিতা করে অল্প সময়ের মধ্যে আমাদের এই রেকর্ডিংটা তখন কমপ্লিট করে। বাই দ্য ওয়ে, তার আগে একটু আমার বলা দরকার যে শ্রাবণের মেঘ গানগুলোর ইতিহাস। এটা হচ্ছে যে যখন আমি গান বিভিন্ন জনের কাছে কালেক্ট করি, এহসানের কাছ থেকে যেমন নিয়েছি, আশরাফ বাবুর সঙ্গে আমি তখন যোগাযোগ করি, ওর সাথে পরিচয় হয় একটা প্র্যাকটিস প্যাডে, এটা রিপেল ট্র্যাকের। তখন তার কাছে জানতে পারি যে সে গান লেখে এবং সুর করে। তো আমি তার কাছে যাই, দেখার জন্যে বলি যে তোমার কাছে কিছু কী গানগুলো আছে দেখি, ভালো হলে আমি এগুলো, আমার পছন্দ হলে আমাদের রেকর্ডিংয়ে নিতে চাই, তুমি দিতে চাও কিনা? তখন সে বলল যে ঠিক আছে। সে যথেষ্ট আগ্রহ দেখিয়ে আমাকে তার অনেক গান লেখা দেখালো, অনেক অগণিত গান লেখা এবং সুর করা। তো আমি বিভিন্ন সময় বেশ কয়েকদিন ধরে ওর বিভিন্ন গানগুলো শুনে শুনে আমার দরকার ছিল ৪টা গান। এই ৪টা গান তার কাছ থেকে নেই। সেটা হচ্ছে যে শ্রাবণের মেঘগুলো, দৃষ্টি প্রদীপ জেলে, এম স অ্যা অ্যা স্বর্ণলতা এবং রাজনীতি। এবং সে বলে যে এই গানগুলো তোমার গাওয়ার জন্যই দিলাম। এবং তখন ডিসাইড হয় আমরা ব্যান্ডের ডিফারেন্ট টাচের যে মেজবা ৬টা গান করবে। আমি ৪টা গান করব, যে ৪টা গান আমি আশরাফ বাবুর কাছ থেকে নিয়েছি, আর পিয়াল ২টা গান করবে। তো ঢাকায় এসে ওইভাবেই আমরা রেকর্ডিং করি। তো অনেক রকমের মেন্টাল এবং শারীরিক প্রেশারের মধ্যেও করছি। তো
আমি নিজেও বুঝতে পারিনি। আমার রেকর্ডিংয়ের সময় আমার খুব শরীর খারাপ হয়। তো শেষ রেকর্ডিং করে আমি একটু তাড়াহুড়া করেই খুলনায় আবার ব্যাক করি। পরে জানতে পারি ডাক্তারের কাছে যে আমার জন্ডিস হয়েছে। আমি আসলে রেকর্ডিং পাবলিশড হওয়া এবং ফাইনাল মাস্টার করা ওই সময় আমি ঢাকায় থাকতে পারিনি। তো এগুলো সমস্ত কিছু কোঅর্ডিনেট করে ওই সময় মেজবা ওখানে থেকে। তো পরবর্তীতে মেজবা এগুলো করে এম খুলনায় কিছুদিন পরে আসে। তখন আমি তাকে জিজ্ঞেস করি যে, "আমার সৌজন্য কপি কোথায়?" তখন সে বলে যে, "এটা আমি আম পাবলিসিটির জন্য বিভিন্নভাবে দিয়েছি। এটা আরও পাওয়া যাবে। রহিম ভাই ইলেকট্রো ভয়েসের উনি এগুলো আরও দিবে। সবাইকে আরও ১০টা-২০টা করে দিবে।" ঠিক আছে। তারপরে সে আবার ঢাকা চলে যায়। আমি যেহেতু অসুস্থ, খুলনায় থাকি। এরপরে অনেকদিন যোগাযোগ নেই। তখন টেলিফোনের ব্যবস্থা ছিল না। সেলফোনও ছিল না। কোনো রকম যোগাযোগ নাই। আমি বিভিন্ন সূত্রে জানতে পারি ডিফারেন্ট টাচ অনেক শো করতেছে বিভিন্ন জায়গায়। কারণ বাই দিস টাইম গানগুলো অনেক পপুলারিটি পেয়েছে। তো প্রায় ৪-৫ মাস পরে যখন তার সঙ্গে যোগাযোগ হয়, আমি জিজ্ঞেস করি, "ব্যাপারটা কি এরকম? সব জায়গায় শুনছি যে অনেক ছোট হচ্ছে।" তো তার কাছ থেকে কোনো সদুত্তর পাই না এবং আম উম এবং অনেক নেগেটিভ কথাই আমি শুনতে পারি। তো তখন আমি ডিসাইড করি ঠিক আছে ঝগড়াঝাটি আর না করি, এটা না করে আমি তখন নতুন আরেকটা ব্যান্ড করার সিদ্ধান্ত নিই। সেটা এই সিদ্ধান্তের ফলশ্রুতি হিসেবে অরবিট যেটা আমি অ্যা তৈরি করি তার মধ্যে পলাশের সঙ্গে কথা বলি এবং আশরাফ বাবুর সঙ্গে কথা বলি। সবাই মিলে ডিসাইড করি আমরা আরেকটা ব্যান্ড অরবিট হিসেবে করব। যেটার ১ম অ্যালবাম ছিল 'লাল শাড়ি' যেটা অনেক পপুলার পেয়েছে। তারপরে 'সুখের প্লাবন' এবং অন্যান্য কিছু গান যথেষ্ট অ্যাম মানে জনপ্রিয়তা পেয়েছে। পরবর্তীতে আমরা 2nd অ্যালবামও করেছি। তো আনফরচুনেটলি আমার বেশিদিন অ্যাক্টিভভাবে অ্যাম গান বাজনা কিংবা মিউজিকের মধ্যে থাকা সম্ভব হয় নাই। বিকজ আমি অনেকটা ফোকাস দিয়েছি আমার পার্সোনাল ক্যারিয়ারে। আমার এডুকেশন বোর্ডে কাজের প্রেশার এত বেশি ছিল, যার কারণে এখানে আমি আর তেমন বেশি সময় দিতে পারিনি এবং পরবর্তীতে আমি কানাডায় চলে আসি। এটা হচ্ছে যে আমার গানের হিস্ট্রি। এখন বলবো আমি মেজবার কথা। মেজবা আর আমি আসলে এটা অনেক ছোটবেলার ফ্রেন্ড, বাল্যবন্ধু যাকে বলে। আই এম টকিং অ্যাবাউট 50 ইয়ার্স ফ্রম নাও। যখন আমরা স্কুলে পড়তাম, যখন আমরা গান বাজনা করতাম না, সেও গান বাজনা করতো না। একসঙ্গেই ঘুরে বেড়াইতাম। সকালবেলা থেকে রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত মেজবা আর আমি একসঙ্গেই থাকতাম। তো আস্তে, আস্তে তার সাথে আমার সবসময় খুব ভালো সম্পর্ক ছিল। কখনোই খারাপ সম্পর্ক ছিল না। মানে জিগরি দোস্ত যাকে বলে এরকম সম্পর্ক ছিল। তো কোনো এক সময় আমরা যখন আস্তে, আস্তে বড় হই, আমাদের অনেক রকম চিন্তা ভাবনা চেতনার চেঞ্জ হয়। আমি অনেকটা ছাত্র ইউনিয়ন এবং বামপন্থী এম অ্যা মনোভাব তৈরি হয়। ওর সাথে মোটামুটি অ্যাক্টিভ ছিলাম। আর মেজবা যেহেতু তারা ইসলামিক মাইন্ডেড এবং তার বাবা তখন অ্যাক্টিভভাবে জামাতে ইসলামে করতো এবং জামাতে ইসলামের সাংগঠনিক সম্পাদক খুলনা শাখার তার বাবা ছিল এবং মেজবাও আস্তে, আস্তে ওই ছাত্র ইসলামিক ছাত্র শিবিরের অ্যাক্টিভ মেম্বার হিসেবে কাজ করে। তো নো ম্যাটার হোয়াট তার চিন্তাভাবনা আমার চিন্তাভাবনার মধ্যে পলিটিক্যাল ভিউ ডিফারেন্ট থাকলেও আমাদের আসলে বন্ধুত্বের কোনো ভাটা কখনোই পড়ে নাই। তার ফলশ্রুতি হিসেবে আমরা পরবর্তীতে এই অ্যালবামের করি। কিন্তু তার আগে আমি যখন গান বাজনা শুরু করি, তো এ মেজবার সঙ্গে আলাপ হইতো। তার ছাদের উপর বসে বিভিন্ন কথা হইতো। সেও গুনগুন করত। আমি তখন দেখতাম যে মেজবা অনেক ভালো গান করছে। তখন তাকে আমি ইন্সপিরেশন দেওয়ার চেষ্টা করেছি। সাথে, সাথে গান করার চেষ্টা করেছি।
একসঙ্গে বসে তাদের বিল্ডিংয়ের ছাদে। তো উম তাদের বাসাটা ছিল ওই ওখানে খুলনায় একটা নামকরা একটা গ্রোসারি স্টোর ছিল। এটার নাম রেঙ্গুন স্টোর। ওই রেঙ্গুন স্টোর ছিল ১ তলায়। তার ৩ তলায় মেজবাহ এবং তার ফ্যামিলি ওখানে থাকতো। তো ওর ছাদে বসে আমি মেজবাহকে আর আমি একসাথে গান প্র্যাকটিস করছি এবং একটা ওকে রিকোয়েস্ট করে যদি ওর বাসায় এগুলো অ্যালাউড না এবং কমফোর্টেবল না, তাকে বলে ধরে প্র্যাকটিস করিয়ে একটা পূজার অনুষ্ঠানে আমরা ২ জনে মিলে একটা পারফর্ম করি। সেই গানটা আমার এখনো মনে আছে। এই গানটা ছিল এন্ড্রু কিশোরের 'জীবনে সে এলো না রে' এই গানটা আমরা করেছিলাম। এইভাবেই আসলে মেজবারও গানের হাতকড়ি শুরু হয়। পরবর্তীতে কিছুদিন সে রেবেল ট্রাকে গান করেছে। তারপরে কিছুদিন ব্লুজে করছে। তারপরে আমরা একসঙ্গে এই ডিফারেন্ট টাচ করছি। আর বাকি ইতিহাসের কথা তো বলছি। তো এটা হচ্ছে যে এম মেজবার সঙ্গে আমার আম ইতিহাস এবং আনফরচুনেট আম রিয়েলিটি এইটাই যে এত কাছের বন্ধু হওয়ার সত্ত্বেও এই ডিফারেন্ট টাচের যখন গানগুলো পপুলারিটি খুব জনপ্রিয়তা আসে, ওই পপুলারিটি কেন্দ্র করে আমাদের বন্ধুত্ব ওখানে শেষ হয়ে যায়। পরবর্তীতে আমি সবসময় চুপ থেকেছি। কখনোই এ এ কথা কখনো বলিনি এবং যদিও এই গানগুলো 'শ্রাবণের মেঘগুলো' আমার গাওয়া এবং আমার এগুলো করা অন্যান্য গানগুলো কখনো মেজবা এটা স্বীকার করেনি এবং এই সত্য সবসময় এড়িয়ে গেছে। কেন গেছে? এটা মাত্র সেই বলতে পারবে। তো এখানেই আজকে শেষ করছি আমার কথা। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্যে। থ্যাংক ইউ।